সেমিস্টার ফাইনাল পরীক্ষা তো যদি 3 আওয়ার্স হয় তাহলে একটা আমি ঠিক এই মুহূর্তে কনফিউজড। 3 আওয়ার্স মানে -1 আওয়ার ডাউনলোড টাইম বাদ দিয়ে বলতেছি, মানে আপলোড টাইম। তো আমি ধরে নিচ্ছি যে টোটাল হলো তাহলে 4 আওয়ার্স আর কি। সেক্ষেত্রে আমাদের একজন টিচার প্রশ্ন করলে 7টা কোয়েশ্চেন, এটা একটা গাইডলাইন আছে। তার মধ্যে আনসার করতে হবে 5টা। তো তার মধ্যে আমি তোমাদের একটা কোয়েশ্চেন, যেহেতু ওই যে কথাবার্তার যে ফ্ল্যাকচুয়েশন চলতেছিল, সেজন্য আমি তো একটা প্রিপারেশন নিয়েছিলাম 20 মার্কসের কোয়েশ্চেনের জন্য। তো ওই প্রিপারেশনটাই একটা কম্পালসারি কোয়েশ্চেন হিসেবে দিয়ে দিচ্ছি। সেটা তোমাদের বলছি, কম্পালসারি কোয়েশ্চেন, যেটা ক্লাসরুমে আমি শেয়ার করছি। সেটা টপিকসটা হচ্ছে তোমার অ্যান্টেনা রিলেটেড ডিরাইভেশন একটা পার্ট। তারপর আরেকটা পার্ট হচ্ছে তোমার ওই যে এস প্যারামিটার রিলেটেড অঙ্ক। এটা পোজারের বইতে এক্সাম্পল আছে, S11 ইত্যাদি বের করা, ওইটার আদলে কোনো একটা অঙ্ক থাকতে পারে। আর আরেকটা বলছি, কতগুলা টপিকস শেষের দিকে পড়াইছিলাম, যেমন অ্যাম্পলিফায়ার, ফিল্টার, মাইক্রোওয়েভ সোর্স, আর এটা অবশ্য আগে পড়ানো হয়েছে ভিএনএ। এইগুলোর উপরে যে কোনো একটা হয়তো থাকতে পারে আর কি। অ্যাম্পলিফায়ার বানান ভুল, অ্যাম্পলিফায়ার, এটা একটা শর্ট কোয়েশ্চেন। আর তাহলে বাকি থাকছে তোমার 6টা কোয়েশ্চেন। সেই 6টার মধ্যে আমি ধরে নিচ্ছি আর 4টা আনসার করবো আর কি। এবং সেগুলোর মধ্যে টপিকস গুলা যদি বলি, তোমার ট্রান্সমিশন লাইন থেকে দুটো ধরছি, তারপরে ওয়েব গাইড থেকে দুটো, আর ওয়েব গাইডের যে কম্পোনেন্ট ছিল একটা পার্ট, ওই যে ডিরেকশনাল কাপলার টাপলার অ্যাটেনুয়েটার, এগুলা তোমাদের যে শীট আছে সেখানে দিছিলাম। ওয়েব গাইড কম্পোনেন্ট, এবং আরেকটা জিনিস যেটার উপর তোমাদের অ্যাসাইনমেন্ট দিছি, এনভায়রনমেন্ট, সেটার কিছু টার্মিনোলজি ছিল। আর হচ্ছে তোমার অ্যান্টেনার খুচরা প্রশ্ন যেগুলো থাকবে আর কি, অ্যান্টেনা রিলেটেড টার্ম, যেমন ধরো রেডিয়েশন প্যাটার্ন কাকে বলে, বিম ওয়াইড কাকে বলে, এ ধরনের ছোট ছোট প্রশ্নগুলো, বা ছোট ছোট ক্লাসিফিকেশন অ্যান্টেনার, বা মাইক্রোস্ট্রিপের অঙ্ক টঙ্ক এসব, এগুলা মিলে টোটাল 2টো প্রশ্ন। এটা হচ্ছে যদি 3 ঘন্টার 3 ঘন্টার ফুল এক্সাম হয়, তাহলে 7টার থেকে 5টা এভাবে আনসার করা। যদি ইয়াতে আমি মানে 8টার থেকে 6টা বলছিলাম, কিন্তু এই মুহূর্তে আমি ইনস্ট্রাকশনটা চেক করলাম, সেখানে 7 থেকে 5 বলা হয়েছে, এই জন্য এভাবে বললাম। আর যদি পরীক্ষাটা এরকম হয়, আমি গত সেমিস্টারে তোমরা কত ঘন্টা পরীক্ষা দিছিলা? তো 2 ঘন্টা, দুই আর ঘন্টা 1 ঘন্টা আপলোড। হ্যাঁ, কোনো কারণে যদি দেখা যায় যে যে 2 ঘন্টা পরীক্ষা 1 আওয়ার আপলোড, এরকম জিনিসে আবার আমরা ব্যাক করতেছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি ট্রান্সমিশন লাইনে যাব। ও, সেক্ষেত্রে তোমার ওই এই জিনিসটা সেম থাকবে, এই জিনিসটা সেম। আর এইখান থেকে হবে তোমার তখন আহ, 7টার থেকে 5টার জায়গায় তখন হবে 5 থেকে 4।
5 থেকে 4 ধরে নিচ্ছি আর কি। তাহলে ওই একটা কম্পালসারি সেম থাকছে এবং এই একই টপিকস, এটা ফিক্সড রাখবো। আর এদিকে হবে তাহলে তোমার 4টার থেকে 3টা আনসার করতে হবে। এটা হলো একটা টার্গেট। যদি দেখা যায় যে 2-1 করে আবার কিছু ঝামেলা হয়েছে শেষ মুহূর্তে, প্রতি মুহূর্তে ইয়ে হচ্ছে। তো এই এটা যদি হয় তখন সেখানে আমার টার্গেট হবে ট্রান্সমিশন লাইন থেকে, তখন তুমি একটা কোয়েশ্চেন ধরতেছি। তারপরে অ্যান্টেনাটা তো ওই সেম ওখানে চলে গেল, এই যে কম্পালসারি। তারপর হচ্ছে ওয়েভ গাইড, শুধু ওয়েভ গাইড থেকেও একটা ধরছি। আর যে রেস্ট বাকি যা আছে সবগুলার থেকে দুটো আর কি। ঠিক আছে, মানে এই যে রেস্ট মানে এইগুলা আর কি। তো এই দুইটা, তাহলে এই দুইটা কিন্তু কমন সেম থাকছে। তোমার ওয়েভ গাইড থেকে একটা কমাই দিব, ট্রান্সমিশন লাইন থেকে একটা কমাই দিব আর কি, এটা। আর বাম পাশে যে অপশনটা বলছি সেখানে তোমার ট্রান্সমিশন লাইন থেকে একটা ডিরাইভেশন, তারপর ওয়েভ গাইড থেকেও একটা ডিরাইভেশন, না সরি, ওয়েভ গাইড থেকে দুটো ডিরাইভেশন, এরকম একটা চিন্তা ভাবনা আছে আর কি। তার মানে তোমার এই এই যে এখানে তো একটা ডিরাইভেশন আছে অ্যান্টেনার, কম্পালসারি এটা। তারপর ট্রান্সমিশন লাইনের একটা, ওয়েভ গাইডের দুটো, 4টা ডিরাইভেশন থাকবে যদি 3 ঘন্টার পরীক্ষা হয়। আর যদি 2 ঘন্টার পরীক্ষা হয় তাহলে ওই ওয়েভ গাইডের ডিরাইভেশন একটা কমে যাবে। এই এখানে তখন ডিরাইভেশন একটা থাকবে, কম্পালসারিতে একটা ডিরাইভেশন থাকবে, ট্রান্সমিশন লাইনে একটা ডিরাইভেশন থাকবে। কাজে তোমার টোটাল ডিরাইভেশন সংখ্যা তখন 3টা হবে। তো কাজে আমি তোমাদের দুই ভাবে প্রস্তুত রাখলাম, তোমরা রেডি থেকো। আর এটা কি রাখবো আর তো কিছুক্ষণ, না স্টপ শেয়ার করবো এটা? আমি আরেকটা জিনিস দেখাবো তোমাদের একটু আর কি। আচ্ছা, আধা মিনিট রাখলাম। জি স্যার, আরেকটা দেখাতে পারেন। আচ্ছা, একটা তাহলে আমি স্ক্রিনশট স্টপ, নিয়ে নিন। ঠিক আছে ঠিক আছে, নিয়ে নিচ্ছি, স্টপ শেয়ারে চলে গেলাম। তারপরে এই যে কে এটা কে আসছে এই মাত্র। আচ্ছা যাই হোক, এখন শেয়ার স্ক্রিনে গিয়ে আমি স্ক্রিনে যাই। সেখানে একটা নোটিশ ছিল, আমাদের মার্চে আসছে নোটিশটা, যে সেমিস্টার এভালুয়েশন কিভাবে হবে না হবে। তো সেখানে 2 নম্বর পয়েন্টটা তার এখন ভ্যালিড না। 18 এপ্রিল থেকে 5ই মে জিনিসটা এখন তাহলে 23শে মে থেকে 7ই জুন এরকম হয়ে গেছে আর কি। তো এটা চেঞ্জ হবে। তো 10-30-60 ডিরেকশন আছে। এবং এই 5 নম্বর পয়েন্টটা হচ্ছে ইভালুয়েশন টাইম উইল বি 3 আওয়ার্স ফ্রম 9টা থেকে 12টা, অ্যান্ড ইমিডিয়েট নেক্সট 1 আওয়ার 12টার থেকে 1টা ফর আপলোড। তাহলে এই 5 নম্বর অপশন আমাদের বলে দিচ্ছে যে 3 ঘন্টার পরীক্ষা হবে এবং 1 ঘন্টা আপলোড। তো কাজে আমি প্রথমে যে বাম দিকের অপশনটা দেখালাম ওইটাই অনুযায়ী মনে হয় পরীক্ষা হবে আশা করা যায়। তো কাজে আমার ওই ওই অপশনটাই থাকলো। আর এইখানে বলছে 7 নম্বর পয়েন্ট যেটা, সেখানে বলছে দ্য কোয়েশ্চেন পেপার উইল বি ওয়ান পার্ট কনসিস্টিং অফ 60 মার্কস। তাহলে একটাই পার্ট হবে 60 মার্কসে। এখন টিচারের উপর ডিপেন্ড করবে, একজন টিচার হলে 7টা প্রশ্ন থাকবে, 5টা আনসার করতে হবে। আমি এটাই বললাম, কিন্তু সেই 7টা থেকে 5টার মধ্যে একটা, মানে আমাদের অনেক সময় অনেক ক্লাসে জিনিসটা প্র্যাকটিসে একটা কম্পালসারি থাকে। তো আমরা যেহেতু 20 মার্কসের জন্য একটা অ্যাসাইনমেন্টের জন্য আমি প্রস্তুত হয়েছিলাম, তো ওইটা টপিকসটা বলে দিছিলাম। ওইটাই তোমার কম্পালসারি কোয়েশ্চেন ধরবো, যে অ্যান্টেনার একটা ডেরিভেশন থাকবে, এস প্যারামিটারের একটা অঙ্ক দিব, আর 4টা টপিকস বোধহয় অ্যাম্পলিফায়ার, ফিল্টার, ভিএনএ, মাইক্রোওয়েভ সোর্স, এর উপরে হয়তো একটা প্রশ্ন, মানে পার্ট এ, পার্ট বি, পার্ট সি এভাবে থাকবে। সরি, কোয়েশ্চেনটার ABC 3টা অংশ থাকবে, হয়তো এ তে ডিরাইভেশনটা থাকলো, বি তে অঙ্কটা দিলাম, সি তে ইয়েটা দিলাম, ওই অ্যাম্পলিফায়ার ফিল্টারের একটা অংশ দিলাম।
কাজে এটাও ওকে। এখন আমি তাহলে তোমাদের ওই পোজারের বইয়ের থেকে দুটো অংশ একটু আজকে যেহেতু রিভিউ ক্লাস, এটা খুব ফাস্ট গেছিলাম আমি, তো কাজেই এখন একটু স্লোলি যাচ্ছি। তোমাদের রিভিউ ক্লাসের ব্যাপারে ভিজিটারের ইনস্ট্রাকশন হচ্ছে রুটিন টুটিন ওইভাবে ফলো করার দরকার নাই, তোমরা মোটামুটি রিল্যাক্স ভাবে রিভিউ ক্লাস নিতে পারো আর কি। তো আমিও এরকম ডেট দিয়ে দিব, হয়তো আজকে একটা দিলাম, এরপরে আর একটা দিতে পারি। এর মধ্যে তো তোমাদের সাথে কমিউনিকেশন রাখতে হবে, কারণ পড়াশোনার মধ্যে তোমাদেরও থাকা দরকার, আমাদেরও একাডেমিক অ্যাক্টিভিটি রাখা দরকার, নাহলে একেবারে পুরো ইউনিভার্সিটি ঘুমায় গেলে মুশকিল। কাজে এখানে একটু রিভিউ করে 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 তোমাদেরকে ঝালাই করা, যে জায়গাগুলো উইক আছি আমরা, যেমন ফিল্টারটা আমরা কম পড়াইছি। তো মাইক্রোওয়েভ ফিল্টারটা এটা পোজারের বইয়ের চ্যাপ্টার 8। তো ধরো সেমিস্টার পরীক্ষায় মাইক্রোওয়েভ ফিল্টার সম্পর্কে আমরা বলতে বললাম, তখন তুমি আমি এখন আজকে যেগুলো দিচ্ছি বা আগে যেদিন দেখাইছি ওগুলোর একটা সামারি করে ছোট্ট করে 1-1.5 পৃষ্ঠার মতো একটা জিনিস দিবা, যেটার মধ্যে ফিল্টার সম্পর্কে বলা থাকবে, ফিল্টারের ছবি থাকবে, ফিল্টার সম্পর্কে কোনো ইকুয়েশন যদি তুমি দিতে চাও ইকুয়েশন দিবা, ফিল্টারের অ্যাপ্লিকেশন এরিয়াগুলো সম্পর্কে বলবা। তাহলে চারটা মোটামুটি পয়েন্ট, জিনিসটা কি, এটার তোমার একটা ফিগার জাতীয় জিনিস, এটার ইকুয়েশন জাতীয় কিছু একটা পার্ট, এটার অ্যাপ্লিকেশন এরিয়া। তো এখানে ফিল্টার তোমরা 1-1 থেকে পড়ে আসতেছো। ফিল্টার ইজ এ টু পোর্ট নেটওয়ার্ক used to control the frequency response at certain point in an RF or microwave system by providing transmission at frequencies within the pass band of the filter and attenuation in the stop band of the filter। তো এটা তো একদমই কমন জিনিস, তাই না? তোমরা 1-1 থেকে যেটা পড়ে আসছো সেটাই, যে তোমার যদি ফ্রিকোয়েন্সির এটা যদি তোমার মনে করো একটা ফিল্টার হয়, মাইক্রোওয়েভ ফিল্টার, এখানে যদি ইনপুট সিগন্যাল দাও ইলেকট্রিক্যাল ফিল্টারের মতোই, এখানে যদি সিগন্যাল দাও ভিআই, আর এখানে যদি ভি আউট ধরো, তাহলে যদি প্লট করো ভি আউট ভার্সেস ফ্রিকোয়েন্সি, তাহলে কি এরকম একটা আইডিয়াল যদি ধরো তাহলে এরকম একটা পাস ব্যান্ড থাকবে। হ্যাঁ, তার মানে এখানে তোমার সিগন্যালে আউটপুট পাবো আর অন্য জায়গায় সিগন্যালটা এখানে ডিগ্রেড করবে। এটা আসলে রিয়েল ক্ষেত্রে এটা এরকম হয় আর কি, কেটে যায় আর কি, স্লোপ থাকে একটা। আচ্ছা, তো এখন টিপিক্যাল ফ্রিকোয়েন্সি রেট নর্মাল ইয়েতে যেরকম ছিল, লো পাস, হাই পাস, ব্যান্ড রিজেক্ট সবকিছু সেম। তারপরে দ্য ডেভেলপমেন্ট অফ ফিল্টার থিওরি অ্যান্ড প্র্যাকটিস বিগান ইন দ্য ইয়ার ওয়ার্ল্ড ওয়ার 2 পর থেকে কাজ শুরু হয়। তো এখানে ফিল্টার নিয়ে রিসার্চের কথাগুলো বলা হয়েছে। আচ্ছা, তারপর এই জায়গাটা ইম্পর্টেন্ট, টুডে মোস্ট মাইক্রোওয়েভ ফিল্টার ডিজাইন। এখন ফিল্টারটাকে তো ডিজাইন করতে হবে, আমি মাইক্রোওয়েভ যে সিগন্যালটা চাও, ফিল্টারটা আসলে কেন লাগবে? ফিল্টারটা লাগবে তুমি ধরো কোনো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি রেঞ্জকে তুমি রিসিভ করতে চাচ্ছ, বাকিগুলাকে তুমি রিজেক্ট করে দিতে চাচ্ছ, তো এটাই তো ফিল্টারের কাজ হবে। তো কাজে তোমার ফিল্টারটা ডিজাইন করতে হয়, ফিল্টারের ভেতরে যে এলিমেন্টস গুলা থাকবে সেই এলিমেন্টস গুলার তোমার ভ্যালু গুলা ফিক্স করতে হবে। যেমন আমরা আর এলসি ফিল্টার, এলসি ফিল্টার এই সমস্ত পড়ছি, তখন আর এলসির ভ্যালু গুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু তার কাট অফ ফ্রিকোয়েন্সি গুলা, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, আপার কাট অফ ফ্রিকোয়েন্সি এগুলো ফিক্সড হয়। তো এটাই তো ডিজাইন। তো এটাই এখন মাইক্রোওয়েভ রিজনের ডিজাইন করতে হবে। তো the most microwave filter design is done with sophisticated computer aided design packages based on the insertion loss method। কিন্তু এখানে একটা ফিল্টার ডিজাইনের কথা বলা হয়েছে যে কম্পিউটার এডেড প্যাকেজ ডিজাইন করা হয় because of continuing advances in network synthesis and distributed elements, the use of low temperature superconductors and other new materials, and the incorporation of active devices in filter circuits, microwave filter design remains an active research region। আচ্ছা, তো এখানে নেটওয়ার্কের আমরা ভিএনএ টিএনএ এগুলো দেখছি, নেটওয়ার্কের স্ট্রাকচার গুলো বলছি, এস প্যারামিটার তোমাদের বলছি, ইম্পিডেন্স ম্যাট্রিক্স বলছি, এবিসিডি ম্যাট্রিক্স বলছি, সিগন্যাল ফ্লো গ্রাফ বলেছি। তো ওই যে ওখানে নেটওয়ার্কের কাজগুলো করা হয়, তো সেখানে তোমার এই ফিল্টারের প্রয়োজন হবে আর কি। এবং এখানে লো টেম্পারেচার সুপার কন্ডাক্টরস বলা হয়েছে। সুপার কন্ডাক্টর কারা? সুপার কন্ডাক্টর হচ্ছে এমন এক ধরনের কন্ডাক্টর যারা তোমার
খুব নর্মাল টেম্পারেচারে তারা ওখানে কন্ডাকশন নাও করতে পারে, কিন্তু খুব যদি লো টেম্পারেচারে চলে যাও তখন তাদের মধ্যে একটা কুপার পেয়ার ফর্ম করে, এবং তার ফলে ওটা ওইটা তখন তোমার খুব লো রেজিস্ট্যান্সে কমিউনিকেট করতে পারে এবং কন্ডাক্টিভিটি খুব বেশি হয়ে যায়, এবং অলমোস্ট কি মানে জিরো রেজিস্ট্যান্সে সে কন্ডাকশনটা হয়। তো এই সুপার কন্ডাক্টর গুলা টেম্প সব একই ম্যাটেরিয়াল সব টেম্পারেচারে করতে পারে না, সেটা লো টেম্পারেচারে করতে হয়, অথবা একটু বেশি টেম্পারেচারে করতে হয়। তো এর মধ্যে দু ধরনের সুপার কন্ডাক্টর আছে, লো টেম্পারেচার সুপার কন্ডাক্টর, হাই টেম্পারেচার সুপার কন্ডাক্টর। তো এখানে তোমার মাইক্রোওয়েভের ক্ষেত্রে লো টেম্পারেচার সুপার কন্ডাক্টর গুলো মাইক্রোওয়েভে ফিল্টার হিসেবে ইউজ হয়। তো এখানে তোমার ব্যাকগ্রাউন্ড কথাবার্তা বলা হয়েছে। আচ্ছা, তো এখানে আচ্ছা, the filter design using the image parameter method, এটা বোধহয় বলছিলাম তো ওই দিন, consist of a image parameter method একটা, আর একটা হচ্ছে insertion loss method। তাহলে ফিল্টার ডিজাইন নিয়ে তুমি এক দুই লাইন বলে দিতে পারো, বা ইমেজ প্যারামিটার মেথড একটা আছে, ইনসারশন লস মেথড আছে। তো ইমেজ প্যারামিটার মেথড কনসিস্ট অফ এ ক্যাসকেড অফ সিম্পল টু পোর্ট ফিল্টার সেকশনস টু প্রোভাইড দ্য ডিজায়ার্ড কাট অফ ফ্রিকোয়েন্সিস। তাহলে ইমেজ প্যারামিটার মেথডে তোমার টু পোর্ট মানে কি, এ ধরনের জিনিস না, এটা যদি একটা ফিল্টার হয় তাহলে এদিকে 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 এরকম টু পোর্ট সিস্টেম। তো টু পোর্ট সিস্টেমে এরকম এগুলোকে ক্যাসকেড করা হবে, ঠিক আছে? তো টু পোর্ট নেটওয়ার্কে এবিসিডি ম্যাট্রিক্স এগুলো সম্বন্ধে পড়ছো। তো টু পোর্ট ফিল্টার সেকশনস টু প্রোভাইড দ্য ডিজায়ার্ড কাট অফ ফ্রিকোয়েন্সিস এন্ড অ্যাটেনুয়েশন ক্যারেক্টারিস্টিক্স, এইটাই তৈরি করতে হবে আর কি। Although the procedure is relatively simple, the design of filters by image parameter method often must be iterated many times to achieve the desired results. এটা প্রোগ্রাম করে ওই যে কম্পিউটারে ডিজাইন করে এই সমস্ত এটা করা হয়। A modern procedure called the insertion loss method, আচ্ছা তাহলে 2 নম্বর মেথডটা হচ্ছে ইনসারশন লস। তো uses network synthesis techniques to design filters with completely specified frequency response। তোমার চাহিদাটা কি, ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কিরকম চাচ্ছ সেটাকে স্পেসিফাইড ফ্রিকোয়েন্সি রেসপন্স বলবো, সেটার উপর ভিত্তি করে নেটওয়ার্ক সিনথেসিস হয়। দ্য ডিজাইন ইজ সিম্পলিফাইড বাই বিগিনিং উইথ লো পাস ফিল্টার। এটা কিভাবে ডিজাইন হয়, প্রথমে একটা লো পাস ফিল্টার ডিজাইন করা হয়, প্রোটোটাইপ, দ্যাট আর নর্মালাইজ ইন টার্মস অফ ইম্পিডেন্স, ঠিক আছে? তো লো পাস ফিল্টার করে তারপর এটাকে নর্মালাইজ করা হয়। ট্রান্সফরমেশনস আর অফেন দেন অ্যাপ্লাইড টু কনভার্ট দ্য প্রোটোটাইপ ডিজাইনস টু দ্য ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি রেসপন্স ইনপুট। তারপর ট্রান্সফরমেশন হয়। তাহলে এটা দুটো পার্ট, ইনসারশন লসের মধ্যে প্রথমে লো পাসটা ডিজাইন করে ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সির মতো করে তারপর ট্রান্সফরমেশন করে আসল টাকার দিকে যাওয়া হয়। Both this image parameter and insertional methods of filter design lead to circuits using lumped elements, যেমন ক্যাপাসিটর ইন্ডাক্টরস, আমি যেটা বললাম এলসি। For micro applications, such designs usually must be modified to employ distributed elements। তোমার মাইক্রোওয়েভ সিস্টেমে আমরা দেখেছিলাম যে এরকম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত এল আর সি আলাদা ধরলে হয় না, এখানে ছোট ছোট এরকম ভাগে ভাগ করতে হয়, সেই ভাগের মধ্যে এল পার ইউনিট, পুরোটার জন্য পার ইউনিট লেন্থ এগুলো ধরা হয়। তো এখানে ট্রান্সমিশন লাইনকে ছোট ছোট সেকশনে ভাগ হয়, ট্রান্সমিশন লাইন সেকশনস। দ্য রিচার্ডস ট্রান্সফরমেশন অ্যান্ড দ্য কুরোদা আইডেন্টিটিস প্রোভাইড দ্য স্টেপস। তো এটা এত ডিটেলসে আমরা যাব না, এগুলা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট লেভেলের হয়তো কাজ। কাজে আমরা শুধুমাত্র ফিল্টারটা সম্পর্কে জানলাম এখানে, যে এটা কি কিভাবে ডিজাইন করা যেতে পারে, এই এই প্রসেস নাম দুটা এবং একটু হালকা জানা আর কি, আর ফিল্টারটা কি। আর এখানে একটা ছবি বলছিলাম যে ফিল্টার চাইলে ছবিও দিতে পারো। তো an in periodic structuresটা কি, an infinite transmission line or waveguide। ট্রান্সমিশন লাইন কি, ট্রান্সমিশন লাইন যেটার মধ্যে মাইক্রোওয়েভ সিগন্যাল ট্রান্সমিট হয়। অথবা ওয়েভগাইড কি, যেখানে চারিদিকে মেটাল থাকে, মাঝখানে ডাইইলেকট্রিক থাকে, সিগন্যালকে ট্রান্সমিট করে নিয়ে যায়। তো an infinite transmission line or waveguide periodically loaded with reactive elements। তাহলে এখানে মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হচ্ছে পিরিয়ডিক্যালি এটাকে আমরা লোড করব। লোডটা কি করব, রিঅ্যাক্টিভ এলিমেন্ট, রিঅ্যাক্টিভ মানেই তো তোমার এলআরসি। এই এই পিরিয়ড ফুল ইনফাইনাইট একটা লাইন, এরকম একটা
ট্রান্সমিশন লাইন চলে গেছে, সেখান থেকে মাঝখান থেকে লোড দিচ্ছি। ঠিক আছে, আমরা যেমন স্টাব ম্যাচিং করছিলাম, ওখানে যেমন কি ছিল, এরকম লাইন ছিল, এখান থেকে আমরা লোড দিচ্ছিলাম, ওই ধরনের একটা এখানেও লোড দিচ্ছে। Periodic structures loaded with reactive elements. A periodic structure can take various forms depending on the transmission line media being used. Often the loading elements are formed as discontinuities in the line itself, but in any case they can be modeled as lumped reactance or in shunt or series with the transmission line. ঠিক আছে, তাহলে এক্স এল অথবা আর, রিঅ্যাক্টেন্স বললে এক্স দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, এটা দিয়ে আমরা লোড দিব আর কি। তোমরা কিন্তু ওয়েব গাইড যখন পড়ছো, ইম্পিডেন্স মেজারমেন্ট পড়ছো, স্মিথ চার্ট দিয়ে কাজ করছো, তখন কিন্তু একটা লোড দেওয়ার ব্যাপার ছিল, এবং ইভেন ভিএন এর সময়ও 3 রকম লোড দেয়, তোমরা ইয়ে করছো, এরর কারেকশন করছো। আচ্ছা, তো পিরিয়ডিক স্ট্রাকচার সাপোর্ট স্লো ওয়েভ প্রপাগেশন। এখন এই যে পিরিয়ডিক স্ট্রাকচারটা কেন হচ্ছে, পিরিয়ডিক স্ট্রাকচারটা মানে কিছুক্ষণ পর পর আমরা যেরকম লোড দিয়ে দিচ্ছি, তার মানে কি একটা ওয়েভটাকে একটু স্লো করে দেওয়ার একটা টেন্ডেন্সি আর কি, স্লো ওয়েভ প্রপাগেশন। আমি এটা মানে তোমাদের বোঝানোর জন্য বললাম। আসলে স্লো ওয়েভ প্রপাগেশন হচ্ছে স্লোয়ার দেন দ্য ফেজ ভেলোসিটি অফ দ্য আনলোডেড লাইন। যদি এই যে লোডগুলো না থাকতো, এই যে এরকম লোডগুলো না থাকতো, তাহলে যেই ভেলোসিটিতে ওয়েভটা যেত, ফেজ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি নিয়ে তো আমরা পড়াইছি ভিপি, তো সেই ফেজ ভেলোসিটির তুলনায় এটা কম ভেলোসিটিতে মুভ করতেছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড স্লো ওয়েভ। তাহলে এখানে পিরিয়ডিক স্ট্রাকচারটা কিরকম এটা একটু বলে স্লো ওয়েভ একটু বলতে পারো আর কি, তাহলে তোমাদের ফিল্টার সম্পর্কে জিনিসটা ক্লিয়ার হয়। আচ্ছা, তো এখানে এটার ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়েছে এবং এটা খুব ইম্পর্টেন্ট, তুমি মূল ছবিটা দিলে তার সাথে ইকুইভ্যালেন্ট সার্কিটটা একটু দিয়ে দিবা, এটা মূল লাইনের সাথে কিভাবে লোড গুলা গেছে, এবং পিরিয়ডিক স্ট্রাকচার, তো তার মানে পিরিয়ডটা কত কত দূর পর পর তোমার লোড আছে, তো সেটা হচ্ছে ডি ডিস্টেন্স পর পর, এবং ছোট ছোট ব্রাঞ্চ দিয়ে ক্যাসকেড করে ব্রাঞ্চ করে কারেন্ট দিয়ে এভাবে দেখানো হয়েছে, এই ছবিটা দরকার। এখন এটা করলে মোটামুটি আমাদের কাজের 60% হয়ে গেছে, এখন খালি তোমার একটা ইকুয়েশন সম্পর্কে বলতে হবে ফিল্টারের। তো উই ফার্স্ট কনসিডার দ্য প্রোপাগেশন ক্যারেক্টারিস্টিক্স অফ ইনফাইনাইট রোডের লাইন শোন ইন ফিগার 8.2, এই যে ছবিটা। Each unit cell of this line consists of length d of transmission line with a shunt susceptance. রিঅ্যাক্টেন্স এর উল্টাটাই হচ্ছে সাসেপ্টেন্স, শান্ট করা হচ্ছে, তো এই জন্য আমরা যদি এলসি বলি, এলসি কে এক্স বলি, এক্সটা যদি সিরিজে থাকে, হ্যাঁ, তাহলে আমরা এক জিনিস বলি, কিন্তু এক্সটা তো তোমার এখানে শান্টে করা হয়েছে, শান্ট করলে তখন এটাকে বি বলবো আর কি, এটাই বলা হয়েছে। তো লেংথ ডি আর হচ্ছে ওইটা হচ্ছে সাসেপ্টেন্স বি, তাহলে একজন ডি একজন বি, তাহলে ইজ নর্মালাইজ টু দ্য ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স জেড নট। তাহলে মূল লাইন যেটা ছিল সেই লাইনের ট্রান্সমিশন ইম্পিডেন্স হচ্ছে জেড নট। So if we consider the infinite line as being composed of a cascade of identical two-port networks, we can relate the voltage and currents on either side of the unit cell, nth unit cell. তুমি যদি nth unit cell যাও, তাহলে nth unit cellটা কি এটা একটু বুঝে নাও। nth unit cell মানে এখানে ধরো এটা হচ্ছে nth unit cell, nth unit cell এখানে ভোল্টেজ হচ্ছে vn, আর আউটপুটে গিয়ে ভোল্টেজ হচ্ছে vn প্লাস ওয়ান, তাহলে vn প্লাস ওয়ানের মধ্যে রিলেশন, তো রিলেশনটা করছে তোমার এই যে এবিসিডি ম্যাট্রিক্স দিয়ে। এবিসিডি ম্যাট্রিক্সটা যেটা তোমরা তখন পড়ছিলা, তখন ওখানে দেখবা যেটা ভোল্টেজ কারেন্ট দিয়ে এবিসিডি ম্যাট্রিক্সটা টু পোর্ট নেটওয়ার্কের জন্য আমরা রিলেট করে থাকি, এটা হবে ওইটার পার্টিকুলার কেস। তাহলে এখানে অনেকগুলো প্যারামিটার আসলো, এই প্যারামিটারগুলো একটু হালকা করে মনে রাখো, এটা তোমরা ইয়ার সাথে যদি পড়ে ফেলো এবিসিডি ম্যাট্রিক্সের সাথে, তখন এই ফিল্টারটা ক্লিয়ার হয়ে যাবে। তো ডি হচ্ছে তোমার লেংথ, এটা তো বললামই। আচ্ছা, তাহলে ডি বি জেড নট, আর এদিকে ভি আর এবিসিডি, এই তো ABCD are the matrix parameters for a cascade transmission line section of length d by 2 shunt section d2। তারপরে জিনিসটা এটা আমি আর বলবো না, রিকমেন্ড করবো না, এটা মুখস্থ করার দরকার নাই। তো যদিও এটা
মানে থিটা বলে একটা টার্ম ইউজ করা হয়েছে। থিটা হচ্ছে কেডি, কে ইজ দ্য প্রপাগেশন কনস্ট্যান্ট। কে মানে তোমরা জানো, কে হচ্ছে ওমেগা রুট ওভার মিউ এপসাইলন। তো ওই ওই জিনিসটা হচ্ছে কে, তো কে ডি ইজ দ্য প্রপাগেশন। The reader is can verify AD minus BC is equal to 1 হবে। For a wave propagating in the plus z direction we must have এটা, এই দুটো তোমরা জানো। তাহলে এখন ফিল্টার কোথায় হচ্ছে সেটা আমাদের বোঝা দরকার। তো যেখানে এটার মধ্যে ইকুয়েশনে গামা কোনটা আলফা কোনটা এগুলো সব বলা হয়েছে, এবং তারপর ওই কসের ফর্মুলা টর্মুলা দিয়ে ভাঙানো হয়েছে। তারপর কস বিটা ডি ইজ ইকুয়াল টু কস থিটা মাইনাস বি বাই সাইন থিটা, হুইচ এই ধরনের একটা ইকুয়েশন আসবে। তো তোমাদের এত ইকুয়েশন সলভ করার দরকার নাই আপাতত। আপাতত এবিসিডি ম্যাট্রিক্স পর্যন্ত লিখলেই হবে। তো যেটা সলভ করে তারপর ইজ দ্য ম্যাগনিটিউড রাইট সাইন লেস দেন, এখান থেকে তোমার আসলে ফ্রিকোয়েন্সি রেসপন্সের ব্যাপারগুলো আসবে। তো যারা ইন্টারেস্টেড, বা আমি যদি আবার সময় পাই এটা নিয়ে আর একটু আগাতে পারি। আর এখানে তোমার টার্মিনেটেড পিরিয়ডিক স্ট্রাকচারও আর একটা পার্ট দেখাচ্ছে। ট্রাঙ্কেটেড পিরিয়ডিক স্ট্রাকচার, টার্মিনেটেড রোড ইম্পিডেন্স জেডএল, মানে শেষে যদি জেডএল থাকে। আগেরটার সাথে ডিফারেন্স হচ্ছে যে শেষে একটা জেডএল দেওয়া হয়েছে। তাহলে সেখানেও ইকুয়েশনের ভিত্তির কিছু আছে আর কি, এবং একটা রিফ্লেকশন কোএফিসিয়েন্টের টার্ম আছে। তো আজকে ওই শুরুর অংশটাই বললাম। অ্যানালাইসিস অফ পিরিয়ডিক স্ট্রাকচার এখানে আছে, এগুলো সুযোগ পেলে এগুলো যখন ডিটেইলসে যদি থাকে তখন দেখানো যেতে পারতো আর কি। আচ্ছা, এটা গেল একটা। আর ইয়ার বইয়ে চ্যাপ্টার 12তে ছিল অ্যাম্পলিফায়ার। ফিল্টার নিয়ে এর বেশি মানে পরীক্ষায় তাহলে ওই পর্যন্তই চাচ্ছি তোমাদের কাছে আমি আপাতত, যে তোমরা এই ফিল্টার নিয়ে বললে শুরু থেকে যে এবিসিডি ম্যাট্রিক্স পর্যন্ত এসে স্টপ করবার, আর অ্যাপ্লিকেশন এরিয়া সম্পর্কে কিছু ধারণা নিয়ে লাগবা। আর এই পরবর্তী ইকুয়েশন গুলা সুযোগ সময় পেলে দেখে নিও, তোমাদের ভবিষ্যতে যদি কাজ করে এই নিয়ে তখন কাজে লাগবে। আচ্ছা, এবার হচ্ছে ফিল্টার চ্যাপ্টার 12তে অ্যাম্পলিফায়ার। 8-এ হচ্ছে ফিল্টার আর 12তে হলো অ্যাম্পলিফায়ার। মাইক্রোওয়েভ অ্যাম্পলিফায়ার ডিজাইন, এগুলো এক একটা রিসার্চের বিরাট এরিয়া। তো আমরা জাস্ট জিনিসগুলা সংক্ষেপে পড়ে যাচ্ছি। আচ্ছা, তো ফিল্টার যেমন আগে পড়ছো ইলেকট্রনিক্সে, এখানে আরেকবার মাইক্রোওয়েভের অ্যাসপেক্টে দেখলাম, সেমি অ্যাম্পলিফায়ারও তাই। তো signal amplification is one of the most basic and prevalent circuit functions in modern RF and microwave systems. Early micro amplifiers হচ্ছে টিউব টাইপের অ্যাম্পলিফায়ার এবং টিউব টাইপের সিস্টেম। এখন তোমাদের আমি মাইক্রোওয়েভ সোর্স নিয়ে তোমাদের ল্যাবের ম্যানুয়ালও আছে, যদি আরেকটা রিভিউ ক্লাস হয় সেখানেও আমরা আরেকবার একটু ডিসকাস করব। তো টিউব টাইপ এবং সলিড স্টেট দুই ধরনের অসিলেটর নিয়ে ডিসকাস করব। তো ওই অসিলেটর গুলোই তোমরা জানো যে ইলেকট্রনিক্সেও তোমরা দেখছো একটা ক্রাইটেরিয়া পড়ছিলে, বারখাউসেন ক্রাইটেরিয়া। সেখানে ওই ফিডব্যাক একটা মেকানিজম ধরা হয়, যার ফলে কখন অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে কখন অসিলেটর হিসেবে কাজ করবে, এই ধরনের একই জিনিসকে আমরা ডিফাইন করে থাকি প্যারামিটার গুলা ইয়ে করে। তো এখানেও তোমার মাইক্রোওয়েভের এই সোর্স গুলাই অ্যাম্পলিফায়ারের মতো কাজ করতে পারে আর কি, সেটাই হচ্ছে কথা। তো সোর্স গুলা যেহেতু টিউব টাইপ আছে অসিলেটর এবং সলিড স্টেট টাইপ, এখানেও তাই, অ্যাম্পলিফায়ারও তাই। আচ্ছা, তো হাইবার্ট এখানে একটা নতুন রিসার্চের এরিয়া বলা হয়েছে, that due to dramatic improvements and innovations in solid state technology, তো এখানে তোমার সিলিকন বিজেটি টাইপ এবং আমরা গ্যালিয়াম আর্সেনাইড টাইপের অসিলেটর ইউজ করছিলাম, যেটা ছিল ল্যাবে। তো সেটা ছিল তোমার গান অসিলেটর। তো এই গান অসিলেটর ইজ এ সলিড স্টেট মাইক্রোওয়েভ অসিলেটর। তো এটা হচ্ছে গান অসিলেটর হচ্ছে এক ধরনের কম্পাউন্ড সেমিকন্ডাক্টর। মানে নর্মাল সেমিকন্ডাক্টর হচ্ছে হোমো সেমিকন্ডাক্টর, কিন্তু এটা হচ্ছে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর। যেহেতু দুটো ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে, তোমার সিলিকন হচ্ছে একটা ম্যাটেরিয়াল। তো এখানে একটা ম্যাটেরিয়াল দিয়েও মাইক্রো সোর্স হয়,
কিন্তু গ্যালিয়াম আর্সেনাইডটা বেশি পরিচিত মাইক্রো সোর্স হিসেবে, সলিড স্টেট সোর্স হিসেবে। তো কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তোমার যে কোনো একটা ম্যাটেরিয়ালের তোমার এই যে ইয়া হয়, ব্যান্ড গ্যাপ থাকে একটা। তোমার সলিড স্টেটে পড়ছো যে এখানে ভ্যালেন্স ব্যান্ড থাকে, কন্ডাকশন ব্যান্ড থাকে, এটা থাকে। আর যদি হেটেরো জাংশন হয়, মানে গ্যালিয়াম আর্সেনাইড হচ্ছে একটা হেটেরো জাংশন সেমিকন্ডাক্টর, সেক্ষেত্রে ম্যাটেরিয়াল থাকে দুটো। তো প্রথম ম্যাটেরিয়ালের একটা কন্ডাকশন ব্যান্ড EC1, EV1, EG1। আর দ্বিতীয় ম্যাটেরিয়ালের মনে করো আরেকটা কন্ডাকশন ব্যান্ড থাকতেছে EC2, EV2, ভ্যালেন্স ব্যান্ডেরটাও EV2 থাকছে, এবং ব্যান্ড গ্যাপ থাকছে EG2। তো সে ধরনের এই কম্পাউন্ড সেমিকন্ডাক্টরকে যখন আমরা যুক্ত করি, তখন তারপরে কি হয়, দুই সাইডে তোমার এখানে একটা গ্যাপ থাকে, এখানে একটা গ্যাপ থাকে। প্লাস যুক্ত করে যদি আমরা ভোল্টেজ জিরো রাখি, ইকুইলিব্রিয়ামে রাখি, তাহলে আবার ফার্মি লেভেলটা সেম থাকতে হয়। তো তখন দেখা যায় আমাদের নর্মাল পিএন জাংশনে যেটা হয়, হেমো জাংশনে যে এরকম হয় না, এখানে একটা কন্টিনিউটি থাকে। এটা মনে করো পি টাইপ, এটা মনে করো এন টাইপ, এটা মনে করো কন্ডাকশন ব্যান্ড ইসিপি, এটা মনে করো ইসিএন। এই জায়গাটা তো কন্টিনিউয়াস থাকছে, কোনো ভ্যারিয়েশন নাই। কিন্তু যদি আমরা ইয়ে করি, ওই যে কি বলে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর করি, তখন এটা থাকতেছে, কারণ হচ্ছে এই দুজনের এই দুই পাশেই ব্যান্ড গ্যাপ হচ্ছে সেম। এটাও ইজি, এটাও ইজি, এবং এখানে কোনো ইসির মধ্যে গ্যাপ নাই, মানে ডেল ইসি নাই। হ্যাঁ, ডেল ইভি নাই। আবার ইজির মধ্যেও কোনো গ্যাপ নাই, ডেল ইজি নাই। কিন্তু যখন কম্পাউন্ড সেমিকন্ডাক্টরে যাব, তখন সেখানে একটা ডেল ইজি থাকবে, ডেল ইসি থাকবে। তো ডেল ইসি থাকার ফলে এই জায়গাটার কন্টিনিউয়াস থাকবে না, তখন এরকম ভ্যারিয়েশন হলে এখানে একটা গ্যাপ সৃষ্টি হবে, এরকম একটা গ্যাপ সৃষ্টি হতে পারে। তাহলে এই যে ডিসকন্টিনিউটি হলো, এটা আমি ছবিটা আসলে ঠিক এক্স্যাক্টলি হয় নাই, কিন্তু যে এই জায়গাতে কন্টিনিউটি থাকবে না, ডিসকন্টিনিউটি হবে। তো এটাই হচ্ছে কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্য। তো ওই ধরনের সেমিকন্ডাক্টর গুলো আসার পর সেগুলোকে মাইক্রো সোর্স হিসেবে ইউজ হয় এখন, বা মাইক্রো অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ হয়। তো মাইক্রোওয়েভ ট্রানজিস্টর amplifiers are rugged, low cost, reliable, and can be easily integrated in both hybrid and monolithic integrated circuit. তো আইসি compatible আর কি। তো ট্রানজিস্টর amplifiers can be used at frequencies in excess of 100 gigahertz in a wide range of applications require small size, low noise figure, broad bandwidth, and medium or hyper capacity. এরপরে ওনারা যেটা বলছেন যে although microwave tubes are still useful for very high power অ্যাপ্লিকেশন, যেমন স্যাটেলাইট কমিউনিকেশনে তোমরা কেউ কেউ বলছিলা ট্রাভেলিং ওয়েব টিউব অ্যাম্পলিফায়ার ইউজ হয়, তো ওখানে টিউব কিছুটা ইউজ হয় এখন। তো কন্টেনিং ইমপ্রুভমেন্ট ইন দ্য পারফরমেন্স অফ মাইক্রোওয়েভ ট্রানজিস্টর ইজ স্টেডিলি রিডিউসিং দ্য নিড অফ মাইক্রোওয়েভ টিউবস। ধীরে ধীরে এটা ক্লাসিক্যাল জিনিসগুলো চলে যাচ্ছে, এখন সলিড স্টেট টাইপের ডিভাইস চলে আসছে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে। তো এখানেও তোমার টু পোর্ট গেইন বলা হয়েছে। এটা ছবিটা কি দেখা যাচ্ছে, চলে যাচ্ছে কেন, এটা উপরে যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও। তো যেটা এখানে হলো সেটা হলো ওই এখানেও ওই যে ফিল্টারের মতোই টু পোর্ট নেটওয়ার্ক দিয়ে একটা ছবি আঁকছে এবং অ্যানালাইসিস করেছে। তো টু পোর্ট নেটওয়ার্কে এস প্যারামিটার থাকবে, ওখানে এবিসিডি ম্যাট্রিক্স বলছিল, এখানে এস প্যারামিটার আর জেড নট বলছে মাঝখানে। আর এখানেও ইনসিডেন্ট ওয়েভ, রিফ্লেক্টেড ওয়েভ, এখানেও ইনসিডেন্ট রিফ্লেক্টেড, এখানে টার্মিনেটেড লোডটা আগেই ধরে নিচ্ছে,
ওখানে ক্যাসকেড করা ছিল, এখানে ক্যাসকেডটা ধরে নাই। তারপর ইনপুট সিগন্যাল ধরছে, তারপর কিভাবে অ্যাম্প্লিফিকেশন হবে এটাই বলা হয়েছে। আচ্ছা, তো এখানে টু টু পোর্ট নেটওয়ার্কের একটা পাওয়ার গেইনের একটা সংজ্ঞা দিচ্ছে। তো এস প্যারামিটার তো এখানে আছেই। তাহলে পাওয়ার গেইন হচ্ছে জি দিয়ে রিপ্রেজেন্ট। তোমরা অ্যান্টেনার গেইন পড়ছি আমরা, তো এখানে অ্যাম্প্লিফায়ারের গেইন হচ্ছে। তো এখানে হচ্ছে পিএল বাই পি ইন। পিএল মানে এখানকার পিএল লোড যেটা, আর পি ইন মানে এখানকার P। তো কাজেই তোমাদের নর্মাল কনসেপ্টের সাথে খুব একটা এদিক ওদিক নাই এখানে। The ratio of power dissipated in the load to the power delivered in the input of the network. আর available power gain আরটা আছে জিএ, সেটা হচ্ছে available divided by average, মানে ইনপুট থেকে কতটুকু অ্যাভেলেবল আর ইনপুটের আউটপুটে কতটুকু অ্যাভেলেবল। So this assumes conjugate matching of both the source and the load. Depends on ZS but not on ZL. এইখানে যে ZS আছে এটার উপর ডিপেন্ড করে অ্যাভেলেবল পাওয়ারটা আসবে। আর ওটা হচ্ছে ট্রান্সডিউসার পাওয়ার গেইন জিটি, সেটা হচ্ছে পিএল আর এভিএস। তো এটা হচ্ছে ওই ইনপুটটা হচ্ছে অ্যাভারেজ আর লোডটা আসল যেটা পাচ্ছ সেটাই। তো these definitions differ primarily in the way of source and load are matched on the two-port device. If the input and output are both conjugately matched to the two-port device, then the gain is maximized and এত। With reference to figure এত 12.1 এই যে এই ছবিটাই, তাহলে এখানে রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ফর্মুলা তোমরা অলরেডি নো, এবং রিফ্লেকশন কোএফিসিয়েন্ট দুই দিক থেকে দেখানো হয়েছে আর কি। একটা হচ্ছে টুয়ার্ডস দ্য লোড, এটা তোমরা অলরেডি জানো, আর একটা হচ্ছে টুয়ার্ডস দ্য সোর্স। টুয়ার্ডস দ্য সোর্সও একটা রিফ্লেকশন, এখানে দুজনকে দেখানো হয়েছে, এখানে টু পোর্ট নেটওয়ার্কের দুই সাইড চিন্তা করছে। এখানে এদিক থেকে গেলে জেড এল আর এখানকার জেড নট, আর ওই দিক থেকে গেলে এখানে জেড নট ওইদিকে জেড এস। তো এইভাবে ডিফাইন করে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট দেখা। ইন জেনারেল দ্য ইনপুট ইম্পিডেন্স অফ দ্য টার্মিনেটেড টু পোর্ট নেটওয়ার্ক উইল বি মিসম্যাচড উইথ রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এত। আচ্ছা, which can be distributed using a signal flow graph. তো এখানে তোমার সিগন্যাল ফ্লো গ্রাফটা 4.7 কই? 4.7 তো দেখছি না। ও, সিগন্যাল ফ্লো গ্রাফ তো তোমার 4. চ্যাপ্টার 4 এর এখানে না। আচ্ছা, সিগন্যাল ফ্লো গ্রাফ তো তোমরা অলরেডি পড়ছো, সেখান থেকে একটু দেখে নিও। which can be determined using a signal flow graph. আচ্ছা, এটা একটু দরকার হলে আমি আরেকদিন দেখাবো। আচ্ছা আচ্ছা, এখানে অথবা দিছে বা the following analysis from the definition of scattering parameters। তো এটা তো জানো যে স্ক্যাটারিং প্যারামিটারস গুলো আসলে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট ইন্ডিকেট করে। তাহলে পোর্ট 2 তে যেটা আসতেছে যে ভি2 প্লাস, আর রিফ্লেকশন হচ্ছে রো, তাহলে ভি2 মাইনাস। তার মানে তুমি তো জানো যে এস প্যারামিটার মানে হলো রিফ্লেক্টেড ডিভাইডেড বাই ইনপুট। তাহলে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট কিন্তু এস রো দিয়ে রিপ্রেজেন্ট করছে এটা। তাহলে ভি মাইনাস বাই ভিটা, এখানে টু আসতেছে, ভি2 মাইনাস বাই ভি2 প্লাস। সো এটা দিয়ে রিপ্রেজেন্ট করলে ভি1 মাইনাস কে এভাবে দুটো প্যারামিটার দিয়ে দেখানো যায়। এবং তার মধ্যে আবার ক্যাসকেডের এই S11 ইন্টু ভি1 দিয়ে যদি চিন্তা করো, প্রথম সেটটা এখানে তো দুটো ছিল, এটা ছিল একটা, এটা ছিল একটা। তাহলে প্রথম অংশটা ছিল এইদিকে আর দ্বিতীয় অংশটা ছিল এইদিকে। তো কাজে প্রথম অংশের দিক থেকে ইকুয়েশন চিন্তা করলে এটা আসবে 1 আর 2 দিয়ে। তো তার মধ্যে আবার দ্বিতীয় অংশ থেকে তোমার ভি2 প্লাস যেটা, সেটাকে একটু আগে ডিফাইন করলো যে এটা রোয়েল ভি2 মাইনাস, তাহলে রোয়েল ভি2 মাইনাস দিয়ে এটা চলে আসছে। আবার এই ভি2 প্লাসটাকেও রোয়েল ভি2 মাইনাস হলো, প্রথম অংশটা সেম থাকলো। তাহলে এই দুটো ইকুয়েশন আসলো। আমি এখনই শেষ করে দিচ্ছি একটু বেশি। তারপরে এলিমিনেটিং ভি2 মাইনাস ফ্রম, এখান থেকে তো ভি2 মাইনাস তো ডান দিকেও আছে বাম দিকেও আছে, এই যে এই নিচের ইকুয়েশনে। তাহলে নিচের ইকুয়েশন থেকে 12.2 এর এ কোনটা? উপরেরটা। উপরেরটা থেকে ভি2 মাইনাস এলিমিনেট করছে কিভাবে? সেটা হলো যে রো ইন কে ভি1 মাইনাস বা ভি1 মাইনাস দিয়ে, ও না, সলভিং, ও তারপরে এই দুইটা ইকুয়েশন মানে সলভ করছে আর কি। তোমরা একটু দেখো সলভ করা। এখানে দুটো ইকুয়েশনের মধ্যেও দুটো আননোন প্যারামিটার ভি1 মাইনাস ভি2 মাইনাস, আর ওখানে হচ্ছে ইয়ে
একটা একটা টার্মকে এলিমিনেট করছে। তাহলে এলিমিনেট করতে হলে আমরা এখানে যদি ভি টু মাইনাস পাই, সেই টার্মটা নিয়ে যদি এখানে বসাই, হ্যাঁ, ভি টু মাইনাস আসবে ইন টার্মস অফ ভি ওয়ান প্লাস ভি ওয়ান মাইনাস, সেটা নিয়ে এখানে বসাতে পারো। বসালে তোমার উপরের অংশে শুধুমাত্র ভি ওয়ান মাইনাস আর ভি ওয়ান প্লাস থাকবে, ভি টু মাইনাসটা বাদ চলে যাবে এখান থেকে। তো বাদ চলে গেলে তখন এই যে ভি ওয়ান মাইনাস আর ভি টু প্লাসের, ভি ওয়ান প্লাসের একটা রেশিও করবা, রেশিও করলে এরকম একটা ইকুয়েশন আসবে, where Z is the impedance looking into port 1 and the terminated network. Similarly, the reflection coefficient in looking into port 2 সেটাও একই ধরনের আসবে। তো এটা কিন্তু সিগন্যাল ফ্লো গ্রাফেও কিন্তু এই ধরনের জিনিসকেই গ্রাফ দিয়ে দেখানো হয়। তো এখন আবার ভোল্টেজ ডিভিশন করছে, যে ভি ওয়ানটা হচ্ছে এটা এটা জাস্ট তোমার ওই যে জেড ইন, তারপর জেড এস, এগুলোর রেসপেক্টে কোন জায়গায় কত ভোল্টেজ আছে, ভোল্টেজ ডিভিশনের মাধ্যমে এটা বের হবে। তো সেটা করলে ভি ওয়ান এর আবার দুটো অংশ থাকবে, ভি ওয়ান প্লাস ভি ওয়ান মাইনাস। তো এটা ধরলে এটা রো দিয়ে আসবে এটা। তো সেখান থেকে জেড ইন জেড নট এর মধ্যে ইকুয়েশনটা আনতেছে, ইউজ করতেছে, করে তারপরে এরকম ভি ওয়ান মাইনাস আসবে, এবং তোমার একটু স্টেপ করলে দেখবে পির ক্ষেত্রে এরকম আসবে। তো কাজে ফাইনাল ইকুয়েশনটা কি আসলো, কি স্টেপ হলো, এগুলো একটু দেবে। এটা একটু ডিরাইভেশন হিসেবে আসবে না, কিন্তু তুমি যদি অ্যাম্পলিফায়ার বলতে চাও, এখান থেকে কয়েকটা ইকুয়েশন একটু অ্যাজ এ এক্সাম্পল হিসেবে তোমরা দিতে পারো জিনিসটা, এবং তাতে টোটাল পাওয়ারটা আলটিমেটলি এত আসতেছে। তোমার তো অ্যাম্পলিফিকেশন দরকার, তাহলে টোটাল পাওয়ারের ইকুয়েশনটা এখানে ইম্পর্টেন্ট থাকবে, এটা দিতে হবে। এবং সেটাকে আরেকটু ফর্ম করলে এরকম আসবে, এস প্যারামিটার রেসপেক্টে আসতেছে, এবং পাওয়ার এবং ইনপুটের রেশিওটা হচ্ছে গেইন, কাজে গেইনের ইকুয়েশনটাও তোমার একটু দিতে হবে। কাজে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় যদি এটা অ্যাম্পলিফায়ার আসে কারো, তাহলে তাকে এই পাওয়ারের অংশটা এবং গেইনের অংশটা এই দুটা পর্যন্ত একটু বলতে হবে। আর শুরুতে শুরুতে তোমার এই ছোট ছোট টার্ম গুলা বলতে হবে, কোনটা কি রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, তারপর যে ছবিটা যেটা ছিল ছবিটা দিয়ে এই দুইটা ইকুয়েশন একটু ব্যাখ্যা করে পরবর্তীতে পাওয়ার গেইনটা কি আসে একটু সংক্ষেপে, মানে এক প্রশ্নটা উত্তর করতে যাতে তোমার 3 ঘন্টা পরীক্ষার মধ্যে 10 মিনিট লাগবে। মানে যদি শুধু অ্যাম্পলিফায়ার আসে তাহলে তার ফিল্টার আসবে না, কাজে শুধু অ্যাম্পলিফায়ার আসলে তখন সেটা নিয়ে 10 মিনিট যাতে একটু লিখতে পারো, সেরকম একটা রসদ নিয়ে রেডি থাকবা পরীক্ষাটা যাতে দিতে পারো। তো আমি যে কয়েকটা জিনিস বলছি, অ্যাম্পলিফায়ার, ফিল্টার, ভিএনএ, তারপর মাইক্রোওয়েভ সোর্স গুলা, তো এই মাইক্রোওয়েভ সোর্স আর ভিএনএ নিয়ে যদি দরকার হয় আগামী আরেকটা রিভিউ ক্লাসে আমরা ডিসকাস করব। তো আজকে এই দুটা নিয়ে ডিসকাস করে আমি এখন শেষ করে দিতে চাচ্ছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করো, অথবা কেউ যদি কুইজের খাতা টাতা দেখতে চাও, মার্কস জানতে চাও, বলতে পারো, নাইলে শেষ করে দিচ্ছি। আগামী সুযোগ হলে অ্যাসাইনমেন্টটা 10 তারিখে দিয়ে দিও, আর আগামী বৃহস্পতিবার আবার এই রিভিউ ক্লাসের কথা চিন্তা করছি। আর যদি আগে করতে চাও করতে পারো, পার্সেন্টেজ কম, তোমাদের ইচ্ছা। তোমরা যদি আগে করতে চাও আমার সাথে আগে কমিউনিকেট করতে পারো। আর কেউ কুইজের মার্কসটা জানতে চাইলে এখন জিজ্ঞেস করতে পারো, খাতা দেখতে চাইলে দেখতে পারো। স্যার আমার কুইজের মার্কসটা আমি করতে চাই, ওই যে শর্ট কোশ্চেনের ওটা। আচ্ছা, এটা কি খাতা দেখবা না মার্কস বলবো? স্যার মার্কসটা বললে হবে। আচ্ছা, তোমার হচ্ছে এই মানে 4টা কুইজ দিছো তো? জি স্যার, মানে একদম হ্যাঁ, সর্বশেষ যেটা দিল। প্রথমটা হচ্ছে 8.5, জি। তারপরে 11, তারপর 10, তারপর 18.5। আচ্ছা স্যার। তাহলে তোমার 18.5 আর 11 মিলে 29.5, তার মানে মোটামুটি 15 আছে। 29.5 মানে কি 20-এ 15, মানে 30-এ 22.5-এর মতো আছে। আচ্ছা স্যার। আর তোমার এমনি ইয়েতে দেখতেছি 8 দেওয়া আছে। বেশ কিছুদিন কিসে মাঝে মাঝে স্যার? অ্যাবসেন্ট ছিল 10-এ 8। তাহলে 8 আর হ্যাঁ 20-এ স্যার। জি স্যার, বাই অ্যাবসেন্ট। 30-এর মতো আছে, 40-এ এখন। তো কাজে আচ্ছা স্যার। অ্যাসাইনমেন্ট একটু দিয়ে দিও টাইম মতো, তাহলে দিয়ে দিলে ওটা আচ্ছা স্যার। জি। হয়তো তোমার ওভারঅল গ্রেডিং এ কাজে লাগবে। ঠিক আছে? জি স্যার। আর কোনো প্রশ্ন? তাহলে আমি নেক্সট
বৃহস্পতিবার আবার 9টার দিকে এরকম সময় দিব আর কি। কারো কোনো ইয়ে থাকলে রেডি থেকো। জি স্যার। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। সবাই ইয়ে করো, বাইরে টাইরে যেও না, মাস্ক টাস্ক পরে থেকো, মানে বাইরে টাইরে গেলে মাস্ক পরো, কিন্তু কোনো ইমার্জেন্সি কাজ ছাড়া বাইরে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, শেষ করলাম। আসসালামু জি আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।